হাউ টু রাইট এ লাইকেবল হিরো। উদাহরণ হিসেবে আমরা ডার্ক নাইটের ব্যাটম্যানকে নেব। স্পয়েল ডার্ক নাইট IMDb রেটিংয়ে 4 নম্বর সেরা ছবি। ক্রিটিক মহলেও প্রচুর প্রশংসা পায়। 185 মিলিয়নে তৈরি ছবি, ব্যবসা করে 1 বিলিয়নেরও বেশি। ডার্ক নাইট এই সফলতা পেল কী করে? অনেকগুলো কারণের মধ্যে একটা হলো এই গল্পের নায়ক ব্যাটম্যান। জোকারও আমাদের পছন্দের, তাকে নিয়েও একটা আলাদা গল্প তৈরি হতে পারে, কিন্তু ডার্ক নাইট ব্যাটম্যানের গল্প। সেই জোকারকে কি করে আটকায়, তার স্বপ্ন, ইচ্ছে, ভালোবাসা, ত্যাগ আর উপলব্ধির গল্প। তুমি যদি ডার্ক নাইটের মতো একটা সফল ছবি বানাতে চাও, ব্যাটম্যানের মতো উপাদান তোমার নায়কের মধ্যেও থাকা দরকার। কি সেই উপাদান? সুপার পাওয়ার, লুক, গাড়ি, এসব তো অন্য ছবিতেও থাকে। সব কি হিট হয়? তাহলে কি ছিল এই ব্যাটম্যানের মধ্যে? হাই, আমি পরজ, আমি ফিল্ম বানাই আর নতুন ফিল্ম মেকারদের গাইড করার চেষ্টা করি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার মাধ্যমে। এই সিরিজটা হলো স্ক্রিন প্লে রাইটিংয়ের উপরে। আমার উদ্দেশ্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আরও ব্যাপ্তি। নায়ক কে? জন ট্রুবি বলছেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইজ দ্য মেন ক্যারেক্টার অর হিরো। দিস ইজ দ্য পার্সন হু হ্যাজ দ্য সেন্ট্রাল প্রবলেম অ্যান্ড হু ড্রাইভস দ্য অ্যাকশন ইন অ্যান অ্যাটেম্প্ট টু সলভ দ্য প্রবলেম। The hero decides to go after a goal by desire, but possesses certain weakness and needs that hold them back from success. প্রতি গল্পে কোনো একজন একটা সমস্যায় পড়ে, আর সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সে একটা লক্ষ্য অর্জন করতে চায়, আর তা অর্জন করতে গিয়ে তাকে তার নিজের দুর্বলতা, বাইরের বাধা বিপত্তি, এসবের সাথে লড়াই করতে হয়। তো এই গল্পটা তারই। এই কোনো একজনই আমাদের নায়ক, মুখ্য চরিত্র বা প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট একটা পুরনো গ্রিক শব্দ, যার অর্থ ওয়ান হু প্লেস দ্য ফার্স্ট পার্ট বা চিপ অ্যাক্টার। যেমন ব্যাটম্যান চায় গোথামে আইন বজায় রাখতে, আর তার জন্য সে দুষ্কৃতীদের ধরতে পুলিশকে সাহায্য করে। জোকার তাদের মধ্যে অন্যতম। সাইলেন্স অফ ল্যাম্বে সদ্য নিয়োজিত FBI এজেন্ট জোডি ফস্টার সিরিয়াল কিলার বাফেলো বিলকে ধরতে চায়। তার জন্য তাকে আরেক কুখ্যাত সিরিয়াল কিলার এবং নরখাদক এবং মনোচিকিৎসক হ্যানিবেল লেক্টারের পরামর্শ নিতে যেতে হয়। ক্যাটনিস এভারডিন হাঙ্গার গেমসের মতো এক মারাত্মক খেলায় তার বোনের জায়গায় নিজে অংশ নেয়। সে একেবারে অনভিজ্ঞ, তার মেন্টার মাতাল এবং অপোনেন্ট রাষ্ট্র। পাইরেটস অফ ক্যারিবিয়ানের নায়ক উইল টার্নার তার ভালোবাসায় এলিজাবেথকে উদ্ধার করতে চায়। তাকে বন্দি করে রেখেছে অভিশপ্ত নাবিক দলের নেতা হেক্টর বারবোসা। টার্নার সাহায্য নেয় জ্যাক স্প্যারোর, যাকে খুব একটা বিশ্বাস করা যায় না। আবার এখানে জ্যাক স্প্যারোকেও নায়ক ভাবা যেতে পারে, কারণ তারও একটা লক্ষ্য আছে। সে চায় ব্ল্যাক পার্ল ফেরত নিতে, যেটা এখন দখল করে রেখেছে ওই বারবোসা, আর এর জন্য তার টার্নারের সাহায্য দরকার। নায়কের কাজ কি? দুরকম। তার প্রাথমিক কাজ একটা লক্ষ্য ঠিক করা, তার জন্য প্ল্যানিং করা আর অ্যাকশন নেওয়া, বিভিন্ন চ্যালেঞ্জ আর দ্বন্দ্বের মুখোমুখি হয়ে প্রতিপক্ষকে পরাজিত করতে করতে গল্পকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজের কোনো একটা দুর্বলতা বা খামতিকে কাটিয়ে আরও একটু ভালো মানুষ হয়ে ওঠা। আর একটা বড় কাজ হলো দর্শকের সাথে গল্পের সংযোগ স্থাপন, তাদের মন জয় করে নিজের যাত্রায় তাদেরকে সামিল করা, যেন সে লড়াইতে নায়কের পাশে থাকতে চায় শেষ অবধি, যাতে নায়কের পতন তার নিজের হার বলে মনে হয় আর নায়কের সাফল্য তার জয়। সমস্যাটা কোথায়? সমস্যা হয় যখন নায়ক এঙ্গেজিং হয় না। কেন এঙ্গেজিং হয় না? কারণ সে ইরিটেটিং হয়। কেন ইরিটেটিং হয়? নায়কের চরিত্র একমাত্রিক এবং স্টিরিওটাইপ হওয়া, প্রেডিক্টেবল আর বোরিং হয়ে যায়। চরিত্রের অনেকগুলো পরত না থাকা, পরিবার, ভালোবাসা, বন্ধুত্ব, কেরিয়ার, এই ক্ষেত্রগুলোয় ক্রাইসিস, অন্তর্দ্বন্দ্ব না থাকলে চরিত্রের গভীরতা থাকে না। টু পারফেক্ট নায়ক, এত ভালো যে তার সাথে রিলেটই করা যায় না। সঠিক প্রেরণা না থাকা, অ্যাকশন আনমোটিভেটেড, আনজাস্টিফাইড লাগে, কনসিস্টেন্সি থাকে না। ফ্ল্যাট আর্ক, নায়কের চরিত্রে পরিবর্তন না আসা, এতে দর্শক তৃপ্তি পায় না। নায়কের চরিত্রায়নের এই ত্রুটিগুলো গল্পকে খুব সরল, আনজাস্টিফাইড, আনরিলেটেবল করে দেয়। মানে ছবি দেখতে গিয়ে অনেক সময় মনে হয় না যে কি হচ্ছে, কেনই বা দেখছি। গল্প এঙ্গেজিং হয় না, ছবিও সফল হয় না। এর 5টা সমাধান আজ আমরা আলোচনা করব। নায়ককে আকর্ষণীয় বানাও। আকর্ষণীয় মানে 6 প্যাক বা 36-26-36 এরকম নয়, কিন্তু গল্পের প্রয়োজনে এরকম ফিজিক দরকার হতে পারে। হয়তো সে ফোর্সে চাকরি করে বা আন্ডারওয়ার্ল্ডে বা স্পোর্টস পার্সন বা ফিটনেস ফ্রিক, তখন ঠিক আছে। কিন্তু সে হয়তো বহুদিন খেতে পায় না বা খাদ্যরসিক, তার ওবেসিটি আছে বা থাইরয়েড আছে, তখন
আবার দেব থাকলে ওই চরিত্র অটোমেটিক্যালি দেব ভক্তদের জন্য ইন্টারেস্টিং হয়ে যাবে। আমি ঈশ্বরে বিশ্বাসী নই, না মুখে নয়। আমার যেমন কোনো অ্যাকশন ফিল্মে যদি স্কারলেট জোহানসন, সামান্থা বা নিধি ডোগরা থাকে, একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। বাংলায় এরকম খুঁজছি, তোমাদের জানা থাকলে বলো। কিন্তু যদি গুণ না থাকে, শুধু দর্শন দিয়ে আকর্ষণ বেশিক্ষণ টিকবে না। সেলিব্রিটিদের ব্যবহার, অ্যাট্রাকটিভ লুক তোমার একটা ট্রিক হতে পারে, কিন্তু চরিত্রায়ন যদি ভালো না হয় ছবি হিট করবে না। তাহলে কিভাবে তাকে আকর্ষণীয় বানাবে? তাকে একজন সুপার হিউম্যান বানাও, মানে সেই অর্থে সুপার হিরো নাও হতে পারে। সুপার হিউম্যান মানে বলতে চাইছি তার মধ্যে একটা বিশেষ গুণ বা একটা বিশেষ ক্ষমতা থাকা দরকার, যা বাকিদের থেকে তাকে আলাদা করে। গুডউইল ঝাড় দেওয়ার কাজ করে, অথচ নিমেষের মধ্যে কঠিন অঙ্ক সমাধান করে দিতে পারে। কুম্ফু পান্ডার মতো নিষ্পাপ মন কারো দেখা যায় না, অথচ ওর মধ্যে কত ক্ষমতা আছে তা সে নিজেই জানে না। এভারডিনের বয়স মাত্র 16, কিন্তু বোনকে রক্ষা করার জন্য এরকম মারাত্মক খেলায় অংশ নিতে চলে গেল। ব্যোমকেশের মতো বুদ্ধি কারো মধ্যে দেখা যায় না। কি আবুল তাবুল বকছো? উদয়ন পণ্ডিতের মতো শিক্ষা, সচেতনতা বা রাজার সাথে লড়ার মতো সাহস দেশে আর কারো নেই। পাঠশালা চলে গিয়ে এত আফসোস। পাঠশালা আবার খুলবে মহারাজ। ব্যাটম্যানও কিন্তু সেভাবে সুপারহিরো নয়। সে বাকিদের মতো নিজে থেকে ওড়ার বা দৌড়ানোর ক্ষমতা নিয়ে জন্মেছে বা কোথাও থেকে পেয়েছে এমন নয়। অর্থ, বিজ্ঞান আর প্রযুক্তি তাকে তাদের সমতুল্যই বানিয়ে দিয়েছে, যা আমরা সাধারণ মানুষরা করতে পারি না। তাকে রহস্যময় বানাও, দেখাও সে একটা কিছু লুকাচ্ছে, তার একটা অতীত আছে। যেমন জ্যাক স্প্যারোকে বিশ্বাস করে টার্নার কি ঠিক করছে? সে কোথা থেকে এলো? তার নাম সবাই জানে, অথচ সেটাকে সুনাম বলা যায় না। সে টার্নারকে কি করে চেনে? টার্নার ওই ভাঙা জাহাজে এলো কি করে? তার পরিবারের সাথে কি হয়েছিল? ওর গলায় লকেটটা কিসের? কাছের মানুষে দেব কি প্রসেনজিৎকে বিশ্বাস করে ঠিক করছে? তাকে তো লোকে ঠক জোচ্চোর বলে। খুব সাধারণ একটা লোকাল স্টোরে অ্যাটেন্ডেন্ট, অথচ শার্প, অসম্ভব ফিট, যা এই বয়সে দেখা যায় না। হঠাৎ করে একদিন কয়েকজন প্রফেশনাল আসামিকে কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেললো। দেখাতে পারো যে সে কোত্থেকে এসছে, আগে কি করতো সে সম্বন্ধে কিচ্ছু জানা যায় না, তার বাড়িতে কোনো লোকজনকে আসতে দেখা যায় না, তার একটা তালাবন্ধ ঘর আছে বা একটা তালাবন্ধ ট্রাঙ্ক আছে, বা কারো একজনের সাথে ফোনে কথা বলে কিন্তু কাউকে দেখলেই ফোনটা কেটে দেয়। তাকে দেখে মনেই হয় না যে তার এই স্কিলটা থাকতে পারে। সে কোত্থেকে এলো, সে কে? সাসপেন্স, আকর্ষণ। তাকে অনুপ্রেরণামূলক বানাও, দেখাও যে মানুষ তাকে ভালোবাসে, তাকে পছন্দ করে, সম্মান করে, অনুসরণ করার চেষ্টা করে। আমাদের পছন্দের বাকি চরিত্ররা ওকে ভালোবাসে আর দুষ্কৃতীরা ভয় পায়। কগনিটিভ বায়াস জানো? কগনিটিভ বায়াস হলো কিছু প্যাটার্ন যেগুলো আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে। এরকম অনেকগুলো প্যাটার্ন আছে, তার মধ্যে দুটো হলো সোশ্যাল প্রুফ টেন্ডেন্সি আর অথরিটি মিসইনফ্লুয়েন্স টেন্ডেন্সি। এরা বলে যে যখন আমরা কোনো একটা সিদ্ধান্ত নিতে পারি না, তখন আমরা দেখি বেশিরভাগ মানুষ কী করছে, বা পাওয়ারফুল, অভিজ্ঞ, ক্ষমতাবান মানুষরা কী করছে। কোনো নতুন জায়গায় গিয়ে দুটো রেস্টুরেন্টের মধ্যে আমরা সেটাতেই যাই যেটাই ভিড় বেশি, বা স্টেজের ওপর থেকে যখন কেউ কিছু বলে আমরা সেটা বিশ্বাস করে নিই। গল্পের শুরুতে যখন আমরা নায়কের সম্বন্ধে কিছুই জানি না, তখন যদি দেখি সাধারণ মানুষ তাকে অনুসরণ করছে, বা অভিজ্ঞ মানুষরা তার প্রতি সহৃদয়, বা ক্ষমতাবানরা তাকে সাপোর্ট করার চেষ্টা করছে, তার প্রতি আমাদের একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়। এর জন্য তোমার নায়ককে পরোপকারী, সৎ, নিঃস্বার্থ, ট্যালেন্টেড বা ক্ষমতাবান বা বড়লোক বানাতে পারো। তার প্রতি দর্শককে কৌতূহলী করো। মানুষ তার প্রতি কৌতূহলী হয় যাকে সে কিছুটা জানে, কিছুটা চেনে, কিন্তু পুরোটা চেনে না। জানতে হলে তার পরিচয় দরকার। তার নাম কি, বাড়ি কোথায়, পরিবারে কে কে আছে, পেশা কি, রোজগার কেমন, পোশাক ইত্যাদি। আমরা ব্যাটম্যানের পরিচয় জানি, তার আসল নাম কি, তার পরিবার, তার পেশা, অর্থাৎ সে কে আমরা জানি। এখান থেকে তার সম্বন্ধে আমরা একটা ধারণা পাই। এরপর আসে তাকে চেনা। যদি দর্শক নায়ককে চিনতে পারে তাহলে সে তাকে পছন্দ করতে লাগবে, আর পছন্দ করলে সে তার সফলতা কামনা করবে। তার জন্য দুটো জিনিস থাকতেই হবে, লক্ষ্য আর প্রয়োজন। এই ভিডিওতে আলোচনা করেছিলাম। লক্ষ্য বা গোল, নায়কের বাহ্যিক চাহিদা। ব্যাটম্যানের লক্ষ্য
তার মনে হয় গোথামে অর্ডার বজায় রাখতে গেলে সেখানকার মানুষের একজন হিরোকে দরকার, একজন ন্যায়ের প্রতীক। এতদিন সেই প্রতীক ছিল ব্যাট, সে নিজে। এখন তার মনে হয় হার্ভি ডেন্ট বেশি উপযুক্ত, তাই সে হার্ভিকে হিরো বানাতে চায়। Gotham needs heroes like you, elected official. Gotham needs a hero with a face. পাশাপাশি ব্যাটম্যান হিসেবে অবসর নিয়ে রেচেলের সাথে সাধারণ জীবনযাপন করতে চায়। You once told me that if the day came when I was finished, that we'd be together. তার জন্য তাকে জোকারকে ধরতে হবে। হতে পারে তোমার নায়ক গুপ্তধন উদ্ধার করতে চায়, বা একটা বাচ্চাকে বাঁচাতে চায়, বা একটা চাকরি চাই। এই লক্ষ্যই গল্পকে শেষ অবধি এগিয়ে নিয়ে যায়। দুর্বলতা বা সমস্যা। দুর্বলতা হলো তার নিজের চরিত্রের মধ্যে সেই জিনিসটার অভাব যা তার লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাকে মানবিক হওয়া থেকে আটকাচ্ছে, অথচ তার সম্বন্ধে শুরুতে সে অবগত নয়। লক্ষ্য পেতে হলে তাকে এই দুর্বলতাগুলো জানতে হবে আর তা কাটিয়ে উঠতে হবে। এই সমস্যা দু রকমের হয়, মানসিক বা সাইকোলজিক্যাল এবং নৈতিক বা মোরাল। মানসিক দুর্বলতা হলো সেই দুর্বলতা যেটা তার নিজের ক্ষতি করছে। ব্যাটম্যানের মানসিক দুর্বলতা হলো সে হিরো হতে চায়, হিরো হয়ে শহরকে বাঁচিয়ে ভালোবাসা পেতে চায়, শহরের মানুষেরও আর রেচেলেরও। আর তা পেতে গিয়ে নিজের অদম্য ক্ষমতা নিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। Know your limits. This is too much power for one person. আর তার মধ্যে একটা অ্যারোগেন্সও কাজ করে। আর নৈতিক দুর্বলতা হলো তার মানসিক দুর্বলতার জন্য যে অনৈতিক কাজগুলো করে বাকিদের জন্য সমস্যা তৈরি করছে, তিনজনেরই ক্ষতি করছে। যে শহরে সে ন্যায়ের প্রতীক হতে চেয়েছিল সেই শহরেরই লোক তার থেকে অনুপ্রাণিত হয়ে তার মতো ভিজিল্যান্তে হতে লেগেছে। রেচেলকে সে চাইলেও রেচেল তাকে চায় না, সেটা সে বুঝতে পারছে না। সে ব্যাটম্যানের জীবন থেকে ফেড আপ হয়ে গিয়ে বেরিয়ে আসার জন্য রেচেলকে ব্যবহার করতে চাইছে। Bruce, don't make me your one hope for a normal life. ক্রমাগত শহরকে বাঁচাতে গিয়ে সে ব্রুসেরও ক্ষতি করছে। Batman has no limits. Well, you do, sir. তাছাড়া তার ক্ষমতা আছে বলে সে অনৈতিক কাজও করছে। Unethical, dangerous. You've turned every cell phone in Gotham into a microphone. একদিকে জোকার বলছে If you're good at something, never do it for free. সেখানে ব্যাটম্যান, যাকে কেউ অ্যাপয়েন্টই করেনি, নিজের গাঁটের কড়ি খরচা করে দেশ বাঁচাচ্ছে। কাজটা আপাত দৃষ্টিতে নোবেল বলে মনে হলেও তার কনসিকোয়েন্স তো থাকবেই। যেমন তার ভয়ে অপরাধীরা রাতে বেরোনো ছেড়ে দিয়েছে, I know why you're afraid to go out at night. এখন তারা দিনে বেরোয়। I know why you choose to have your little group therapy sessions in broad daylight. অথচ ব্যাটম্যান নিজে দিনে বেরোতে পারে না। Will you be wanting the backpot, sir? Middle of the day, Alfred? Not very subtle. সে জোকারকে পরাস্ত করতে সফল হয়, কিন্তু জোকারের আগমনও তারই কারণে। The Batman. একটা দলগত কাজ যদি একজন একাই করতে যায় তখন কাজের পরিবেশ বিঘ্নিত হয়। ব্যাটম্যান নিজেই সমস্ত অপরাধীদের ধরে পুলিশ প্রশাসনের মর্যাদা নষ্ট করছে। আর এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্যই তার যেটা দরকার সেটাই তার প্রয়োজনীয়তা বা নিড। তার প্রয়োজন নিজেকে বোঝা আর শহরের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়া। Endure, Master Wayne. Take it. They'll hate you for it, but that's the point of Batman. এই প্রয়োজনীয়তা বিস্তারে 4 নম্বর পয়েন্টে আসছে। লক্ষ্য আর প্রয়োজনীয়তার পার্থক্য। লক্ষ্য হলো বাহ্যিক চাহিদা, প্রয়োজনীয়তা অভ্যন্তরীণ। গল্পের শুরুতে নায়ক জানে তার লক্ষ্য কী, কিন্তু জানে না যে তার প্রয়োজনীয়তা কী। গল্পের শেষে গিয়ে সেটা বুঝতে পারে। লক্ষ্য হলো গল্পের প্লট আর প্রয়োজনীয়তা হলো গল্পের থিম, আর থিম প্রতিষ্ঠা করে একটা দর্শন। এখন নায়ক তার দুর্বলতাগুলো কাটিয়ে লক্ষ্য অবধি পৌঁছাতে পারলো কিনা এই ব্যাপারটা দর্শকের জন্য আগ্রহের বিষয় হয়ে উঠবে। তবে নায়ককে প্রথমেই পুরোটা চিনিয়ে দিও না, তাহলে সে প্রেডিক্টেবল হয়ে যাবে, যেন এবার সে কি করবে এই সাসপেন্সটা থাকে। জোকারের থ্রেটের পরে এবার ব্যাটম্যান কি করবে, সে কি মুখোশ খুলে ধরা দিয়ে দেবে, বা হার্ভি রেচেলের ওরকম দুর্ঘটনার পর এবার ব্যাটম্যান কি করবে। দর্শককে নায়কের প্রতি সহানুভূতিশীল করো, শুধু করুণাময় করিও না। এমপ্যাথেটিক নট সিম্প্যাথেটিক। নায়ক যদি ভালো কাজ করে দর্শক তার সাফল্য চায়, যেমন সবাই চায় ব্যাটম্যান জোকারকে ধরুক। কিন্তু অনেক সময় নায়ক অনেক অনৈতিক কাজও করে, যেমন ব্রেকিং ব্যাডে সে ড্রাগ বানায়, জনি রিক মানুষ মেরে বেড়ায়, এমনকি ব্যাটম্যানও আইন হাতে নিয়ে অনৈতিক কাজই করছে, তবুও দর্শক তাদের সমর্থনই করে।
তাদের সাফল্যই চায়, কারণ তারা বুঝতে পারছে যে নায়ক কোন পরিস্থিতিতে পড়ে কেন বাধ্য হয়ে এই কাজ করছে। এটাই সহানুভূতি। আবার শত্রু বন্ধু। দর্শকের যদি অপোনেন্টের ওপর রাগ থাকে তাহলে অ্যান্টি হিরোকেও সে সাপোর্ট করবে। মানি হাইস্টে ব্যাংক লুট করলেও প্রফেসরের দল মানুষের সহানুভূতি পায়, কারণ তারা লড়ছে সেই রাষ্ট্রের বিরুদ্ধে যার প্রতি তাদেরও ক্ষোভ আছে। অর্থাৎ দর্শক যেন নায়ককে বুঝতে পারে। আর কাউকে বোঝা মানে কি বলতো? কাউকে বোঝা মানে এটা আন্দাজ করতে পারা যে এবার সে কি করবে। তার জন্য তোমার এটা জানা দরকার যে সে কি করছে, কেন করছে। তার উদ্দেশ্য, তার পরিপ্রেক্ষিত যদি না জানতে পারি তাহলে তাকে বুঝতে পারবো না। তার অ্যাকশন আনমোটিভেটেড লাগবে, আনজাস্টিফাইড লাগবে। আমরা ব্যাটম্যানকে বুঝি, সে কেন মারপিট করছে, কেন সে অপরাধ মুক্ত শহর চাই, আর সে যাদেরকে মারছে তারা অপরাধী। যদিও এইভাবে তার আইন হাতে নিয়ে নেওয়াটাও অপরাধ, যদিও সে একটা মোরাল কোড মেনটেন করে চলে যে সে কাউকে হত্যা করে না, তবুও এটা অপরাধ। কিন্তু শহর যতক্ষণ পরিষ্কার থাকছে গোথামের মানুষ বা দর্শক কেউ তাকে অপছন্দ করবে না, যতক্ষণ না এই ব্যাটম্যান ওই মানুষদের জন্য নিজেই থ্রেট হয়ে দাঁড়ায়। কেন সে হার্ভিকে হিরো বানাতে চাইছিল, কেন লাও বা জোকারকে ধরতে চায়, কেন সে সারেন্ডার করতে গেছিল, কেনই বা হার্ভিকে তার জায়গা নিতে দিল, আমরা বুঝতে পারি। And he just stood by. Perhaps both Bruce and Mr. Dent believe that Batman stands for something more important. কেন সে জোকারকে লকআপে পেটাচ্ছিল, যেটাকে কাস্টোডিয়াল টর্চার বলে, যা বেআইনি। আমাদের এখানেও কিন্তু পুলিশ লকআপে কাউকে মারতে পারে না। যদি প্রমাণিত হয় তাহলে দায়িত্বপ্রাপ্ত পুলিশেরও শাস্তি হবে। আর ব্যাটম্যান তো পুলিশও না, কিন্তু এখানেও একটা জাস্টিফিকেশন দেওয়া হয়েছিল। এই মুহূর্তে ব্রুসের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনকেই জোকার কিডন্যাপ করে নিয়েছে। আর ক্ষমতাবান আর বড়লোক বলে ব্যাটম্যান আইন নিজের হাতে নিতেই পারে, কিন্তু তাকে দুজনকেই হারাতে হয়। এভাবে ভালোবাসাকে হারালে সাধারণ মানুষ সেটাই করবে যা হার্ভি করা শুরু করেছিল। কিন্তু ব্রুস প্রতিহিংসার ফাঁদে পা দেয়নি। সে চাইলে জোকারকে এই দুবার না বাঁচাতেই পারত। এখানেও সে মানুষের সহানুভূতি পায়। যদি নায়ক কষ্টে থাকে তাহলে দর্শকের তার প্রতি করুণা জন্মাবে, সিম্প্যাথি। যেমন হার্ভির জন্য আমাদের করুণা হয়, আর তার ফ্রড পুলিশদেরকে মারাও জাস্টিফাইড লাগে, কিন্তু তাকে আমরা সাপোর্ট করতে পারি না। খুব বেশি করুণাও বিরক্তিকর লাগে। কিছু কিছু সিনেমায় দেখবে একটা চরিত্র কেঁদেই যাচ্ছে যে আমার সাথেই কেন হয়, যত কষ্ট আমারই কেন। কিছুক্ষণ পর থেকে বিরক্তি লাগতে লাগে। ওরে দুঃখ বিলাসী, তোর ফ্ল্যাটের বাইরে ফুটপাতে এই ঠান্ডার মধ্যে একটা মা তার বাচ্চাকে বস্তা জড়িয়ে গরম রাখার চেষ্টা করছে, আর তুই কাঁদছিস তোর প্রিয় মানুষটাকে অন্য একজনের সাথে রাস্তায় কথা বলতে দেখেছিস বলে। Then why was it me who was the only one who lost everything? It wasn't. এই জন্য হার্ভির প্রতি করুণা হয় আর ব্রুসের জন্য সহানুভূতি। ঋষিকেশ মুখার্জির আনন্দে সে মরতে চলেছে, অথচ সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে সারাক্ষণ ভেবে যাচ্ছে যে বাকিদের কি করে ভালো রাখা যায়। আবার ওয়াল্টার হোয়াইট, সে একজন ড্রাগ ব্যবসায়ী, কিন্তু যেহেতু সে আর কিছুদিন পরে মরতে চলেছে, সারা জীবন কোনো যোগ্য সম্মান পায়নি, আর সে তার পরিবারের জন্য কিছু অর্থ সঞ্চয় করে রেখে যেতে চায়, তাই তার এই ক্ষমতাবান হাইজেনবার্গ হয়ে ওঠাটাও সহানুভূতিই পায়। তাই সে কি করছে, কি চাইছে দেখানোর পাশাপাশি কেন চাইছে আর কোন পরিস্থিতিতে চাইছে সেটাও দেখাও, তাহলে তার প্রতি সহানুভূতি জন্মাবে। প্রয়োজনীয়তা বা নিড। নায়ক টু পারফেক্ট হলে চলবে না। প্রয়োজনীয়তা হচ্ছে তার এই সমস্যাগুলোকে উপলব্ধি করতে পারাটা। প্রয়োজনীয়তাও দুরকম, মানসিক ও নৈতিক। যে প্রয়োজনীয়তার মাধ্যমে নায়ক তার নিজের চারিত্রিক অভাবটা বুঝতে পারে এবং সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করে, সেটাই মানসিক প্রয়োজনীয়তা। সাধারণত এই প্রয়োজনীয়তার মাধ্যমে নায়ক নিজেকে খুঁজে পায়, হু অ্যাম আই, এইটা বুঝতে পারাটাই মানসিক প্রয়োজনীয়তা। ব্যাটম্যান বুঝতে পারে যে হিরো হয়ে সে গোথামকে বাঁচাতে পারবে না। এবার সে নিজের মধ্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়। নৈতিক প্রয়োজনীয়তা। নৈতিক প্রয়োজনীয়তা হলো তার এটা বুঝতে পারা যে তার এই মানসিক সমস্যার জন্য এতদিন ধরে সে তার বন্ধুবান্ধব, পরিবার, সমাজের ক্ষতি করে এসছে এবং কিভাবে আজ সেটাকে সংশোধন করা যায়। ব্যাটম্যান বুঝতে পারে যে হিরো হওয়ার বাসনায় সে শহরকে কোথায় ঠেলে দিয়েছে। সে বুঝতে পারে একজনের কাছে অসীম ক্ষমতা থাকা সবার জন্যই সাংঘাতিক।
গোথামের মানুষের স্বার্থে সে ভালোবাসার মোহ ছাড়ে, হার্ভিকে নায়ক করে তার সমস্ত অপরাধ নিজের ঘাড়ে নিয়ে নেয় আর ঘৃণার পাত্র হয়ে পালিয়ে বেড়ানোর সিদ্ধান্ত নেয়। চারিত্রিক পরিবর্তন। প্রয়োজনীয়তা মেটার পরে নায়কের মধ্যে একটা চারিত্রিক পরিবর্তন আসা দরকার। তার এই পরিবর্তন কিভাবে বুঝতে পারি? তার অ্যাকশনের মাধ্যমে। তার দুই মেন্টার অ্যালফ্রেড, জানি না এই নামটা সাইকোথেরাপিস্ট অ্যালফ্রেড অ্যাডলারের থেকে ধার করা কিনা, এবং লুসিয়াস ফক্স, এর সঙ্গে শুরুতে ব্যাটম্যানের কিছু কনফ্লিক্ট থাকে। Today I found out what Batman can't do. He can't endure this. This is wrong. কিন্তু শেষে দেখি ব্যাটম্যান তাদের মতো করেই ভাবতে শুরু করেছে। অ্যালফ্রেড ঠিক যেভাবে রেচেলের চিঠি পুড়িয়ে তার কাছ থেকে সত্যিটা লুকায় যাতে সে ভেঙে না পড়ে, ব্যাটম্যানও মানুষের বিশ্বাস বজায় রাখতে তাদের একটা মিথ্যে বলে, আর ফক্সের কথা মতো কম্পিউটারটাও ধ্বংস করে দেয়। এবং এভাবে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারল। ব্যাটম্যানের বাহ্যিক চাহিদা শহরের ন্যায়ের প্রতীক হিসেবে হার্ভিকে প্রতিষ্ঠা করা, তাতে সে সফল হয়। এখন থেকে আমরা এক নতুন ব্যাটম্যানকে দেখব। এই চেঞ্জের পরে সে কি তৈরি হলো? এতদিন সে ব্যাটম্যান হয়ে মানুষের ভালোবাসা পেতে চাইতো, এখন তাদেরই মঙ্গলের জন্য এখন থেকে সে তাদের ঘৃণার পাত্র ডার্ক নাইট। তার ক্ষমতাশালী কিন্তু অনৈতিক স্পাই কম্পিউটার ধ্বংস করে দেয়। এতদিন সে একটা নীতি মেনে এসেছিল যে কাউকে প্রাণে মারবে না। কিন্তু আজ হার্ভিকে মেরে তাকে আদর্শচ্যুত হতে হয়। একই সাথে সর্বশক্তিমান ব্যাটম্যান খোঁড়াও হয়ে যায়। তার এই পরিবর্তন আত্মত্যাগের। রেচেলের মৃত্যু, শহরের মানুষের অনৈতিকতা, তারই সমকক্ষ হার্ভিকে টু ফেস বানিয়ে দিলেও ওই মানুষদের জন্যই সে ডার্ক নাইট হয়ে জীবনের সবচেয়ে বড় ত্যাগটা স্বীকার করে। এই জন্যেই সে সবার চেয়ে আলাদা, এই জন্যেই সে নায়ক। প্রতিবার এই জায়গাটায় এসে আমি একটা ঘোরের মধ্যে চলে যাই। তোমাদেরও সেই ঘোরের মধ্যে রেখেই বিদায় নিচ্ছি। Because he's not a hero. He's a silent guardian, a watchful protector, a dark knight.